আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। হুম। শুরু করব। স্যার, ক্লাস শুরু করে দিতে পারেন। ওকে। ওকে। সো ডিয়ার ডক্টরস, আসসালামু আলাইকুম। আপনাদেরকে এই শীতের এই পড়ন্ত দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, এখন এই সময়ে কুয়াশাচ্ছন্ন ঢাকা শহর থেকে, উত্তরা থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। সো টুডে আওয়ার topic is respiratory tract infection, which is a very important topic for general practitioner. আসলে আমরা বলবো, আমরা তো স্পেশালিস্ট প্র্যাকটিস করি, কিন্তু আমাদের কাছেও এটা একটা কমন। স্পেশালিস্ট প্র্যাকটিস যদিও নামে করি, আমরা আসলে তো জেনারেল প্র্যাকটিসই করি। বাংলাদেশে তো ওইভাবে স্পেশালিটি প্র্যাকটিস ডেভেলপ করতে গেলে বিরাট আলোচনা এটা। কবে ডেভেলপ করবে, করা উচিত, রেফারেল সিস্টেম চালু করা উচিত, এগুলো নিয়ে অন্য সময় আলোচনা করব। আমরা এখন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে আলোচনা করছি। আহ, তো আমরা যদি ভাগ করি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনকে, তাহলে আমরা ভাগ করতে পারি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আর একটা হলো লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এই শীতকালে অলমোস্ট প্রতিটা বাসায়, প্রতিটা ব্যক্তিরই হয়তো কম বেশি আছে। হ্যাঁ, কমন কোল্ড, একটু নাক ফেসফেস করা, নাক দিয়ে পানি পড়া, একটু হাঁচি হওয়া, নাকটা বন্ধ হয়ে যাওয়া, ইটস সো কমন। তারপর কমন কোল্ড থেকে শুরু করে একটু ভিতরের দিকে যেতে থাকি, এপিগ্লটাইটিস, ল্যারিঞ্জাইটিস, হ্যাঁ, গলার আওয়াজটা বসে গেল, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, এগুলা। ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, ঢোক গিলতে অসুবিধা হচ্ছে,
তারপর গলাটা পরীক্ষা করে দেখা গেল লাল হয়ে গেছে, ফ্যারিংসটা, টনসিলটাও লাল হয়ে গেছে, অনেক সময় 5 পয়েন্ট দেখতে পারি, টনসিল ফুলে গেছে, ইডিমাটাস, এর সাইনোসাইটিস, এগুলো সবই। এই প্রসঙ্গে কয়েকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যে নট অল, মানে গলা ব্যথা, নট অল ইনফেকশন আর ব্যাকটেরিয়াল, এটা যাতে আমরা ভুলে না যাই। মানে গলা ব্যথা হলে ঢোক গিলতে অসুবিধা হচ্ছে এমন রোগীর কথা শুনেই যাতে অ্যান্টিবায়োটিক না দিয়ে দেই, কারণ এদের বিরাট একটা অংশ ভাইরাস, এতে কোনো সন্দেহ নাই, ভাইরাস। এবং এরপরেও অ্যালার্জি জনিত আরেকটা বিরাট অংশ আছে যারা দে আর প্রোন টু অ্যালার্জি, দিস পেশেন্টস আর প্রোন টু অ্যালার্জি ডিউ টু মাল্টিপল ফ্যাক্টরস, মাল্টিপল জিনিসের এক্সপোজারের জন্যে তাদের এই অ্যালার্জেনগুলা ট্রিগার ট্রিগার আপ হয় বিভিন্ন সময়ে। যেমন আপনারা শুনে থাকবেন ক্রনিক টনসিলাইটিস, এটা মোস্টলি ডিউ টু অ্যালার্জি। হ্যাঁ, টনসিলটা ছোট 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 হয়ে যায়, ধীরে 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 ছোট হয়ে যায় টনসিলটা, রেদার দেন আপনি অ্যাকিউট টনসিলাইটিসে যেমন বড় টনসিল দেখবেন 5 পয়েন্ট ওইখানে, হ্যাঁ, তো অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। এই ক্রনিক টনসিলাইটিসে রাদার আপনি একটু গরম পানি, গার্গেল, গড়গড়া এবং সাথে অ্যান্টিহিস্টামিন দিলে ইট ওয়ার্কস বেটার। আর অনেক সময় গলা ব্যথা দীর্ঘদিন ধরে পারসিস্ট করলে সাইকোলজিক্যাল একটা ব্যাপার স্যাপার তৈরি হয়, অনুভূতিগুলো বেশি হইতে থাকে। এখন লোয়ার রেসপিরেটরি ট্র্যাককে যদি ভাগ করেন, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া। এখন হিস্ট্রি তো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা এখন হিস্ট্রি, এক্সামিনেশন, তারপর ইনভেস্টিগেশন, এগুলা করে আপনি কিভাবে আপনি প্যাটার্নগুলা বুঝতে পারবেন, সেটা হলো যে সিজনাল প্যাটার্ন একটা থাকে না, সিজনাল প্যাটার্ন। এখন এই সিজনের সময় গরম থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে গরম, এই সময়ে এক অসুখগুলার প্রাদুর্ভাব বেশি ঘটে, এই ধরনের সর্দি কাশি এইগুলা। ট্রান্সমিশন কিভাবে হয়, ভাইরাস যেগুলা কমনলি, হুম, ভাইরাস বা ব্যাকটেরিয়া অনেক কিছুই আপনার হ্যান্ড কন্ট্যাক্ট, স্মল অ্যান্ড লার্জ পার্টিকেল ড্রপলেট, আমরা কোভিডের সময় আমরা জেনেছি যে আপনার সর্দি কাশি অথবা আপনার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে যে পানির মতো বিন্দু কণা বেরোচ্ছে সেটাকে বলে রেসপিরেটরি ড্রপলেট। এই ড্রপলেট আকারে এগুলো বেরোয়। তো ড্রপলেটগুলো ডাইরেক্ট কারো নাকে মুখ দিয়ে ঢুকে যেতে পারে, অথবা আপনার হাতের মধ্যে লাগলো, আপনার হাতটা লেগে তারপরে সেটা ফোমাইট কোথাও কোনো জিনিসের মধ্যে লাগলো, আমাদের ডোর ডোর হ্যান্ডেল অথবা এনিথিং লাগলো, সেখানে আরেকজন টাচ করলো, এইভাবে এইভাবে হতে পারে। হ্যাঁ, তারপর এই মনে রাখতে হবে যে এগুলোর একটা ইনফেক্টিভিটি পিরিয়ড আছে। হ্যাঁ, তারপর রিস্ক ফ্যাক্টর আছে, কাদেরকে বেশি হবে, কাদের ক্ষেত্রে আমরা বেশি সাবধান। যত সিম্পল অসুখই হোক, যেমন আমরা ফ্লুকে পাত্তা দেই না, আমাদের সিজনাল চেঞ্জের সময় ফ্লু হয় বেশি, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটা দিয়ে ফ্লু হয়, আমরা পাত্তা দেই এটাকে, মোটেই পাত্তা দেই না। কিন্তু এক্সট্রিম অফ এইজ, খুব শিশু অথবা খুব বৃদ্ধ এবং যাদের মাল্টিপল কোমরবিডিটিস আছে তাদের জন্য এটা কিন্তু মে টার্ন আউট টু বি ভেরি ফেটাল ফর দিস গ্রুপ অফ পেশেন্টস। ম্যালনিউট্রিশন, হ্যাঁ, তো কনজেনিটাল ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, আন্ডারলাইং ক্রনিক ডিজিজ, সিগারেট স্মোকিং, এগুলাকে আমরা মাথায় রাখতে হবে যে এগুলো যাদের মধ্যে আছে তাদের ক্ষেত্রে। ক্লিনিক্যাল ফিচার্স, নেজাল ডিসচার্জ, এটা দেখবো আমরা অবশ্যই। নেজাল ডিসচার্জ যখন দেখবো তখন দেখবো এটা কি ক্লিয়ার না পুরুলেন্ট। একবারে পুরুলেন্ট হইলেই ঝাঁপাই পড়ে অ্যান্টিবায়োটিক দিব যে ব্যাকটেরিয়া হয়ে গেছে, এটাও কিন্তু সবসময় না। আর নেজাল অবস্ট্রাকশন এটা আছে কিনা দেখতে হবে, এটা ইম্পর্টেন্ট। ড্রাই অর স্ক্রেচি থ্রট, আচ্ছা কফ, এখন কাফের মধ্যে আপনি দেখবেন প্রোডাকশন, লেস প্রোডাকশন, কখন বেশি প্রোডাকশন হচ্ছে, তারপরে এটা কি পারসিস্টেন্টলি সারা বছর ধরে প্রোডাকশন হয় কিনা। ব্রঙ্কিয়েকটাসিস একটা কন্ডিশন আছে যেখানে সারা বছর ধরে কাফ প্রোডাকশন হয়। তারপরে ফিভার, ম্যালেইজ, হেডেক, ইয়ারেক, হেভিনেস ইন ইয়ার অ্যান্ড ফেস। এখন মনে রাখতে হবে দেয়ার আর সাম কনস্টিটিউশনাল সিমটমস, এই কনস্টিটিউশনাল সিমটমস গুলা সাধারণত যে কোনো ভাইরাস, বেশিরভাগ ভাইরাসের ক্ষেত্রে কাছাকাছি রকমের থাকে। তারপরে মনে রাখতে হবে ভাইরাল ডিজিজের ক্ষেত্রে কনজাংটিভাল ইনজেকশনস, নেজাল মিউকোজাল সোয়েলিং, নেজাল কনজেশন, ফ্যারিঞ্জিয়াল ইডিমা, ইরাইথেমা, এগুলা থাকতে পারে। এখন ভাইরাল কজেস অফ কমন কোল্ড, যে কি কি ভাইরাস, আমরা তো কমন কোল্ড হলে আমরা কি আইসোলেট করি? সাধারণত তো ভাইরাস আইসোলেট করি না, আমরা ধরে নেই যে ভাইরাস হয়েছে, ওকে ফাইন, সেলফ লিমিটিং ডিজিজ, ভালো হয়ে যাবে। বাট আইসোলেশন করা যাবে না যে তা না, বাট আমরা ইউজুয়ালি করি না, ওই ফ্যাসিলিটিস সব জায়গায় হয়তো নাই। তাহলে আমরা রাইনো ভাইরাস দিয়ে 30 to 50% হয়,
অসুখ করোনা ভাইরাসগুলো দিয়ে হয়। আমরা তো কোভিড-19-এর নাম শুনলাম 19 সালের পর থেকে। তা তার আগে থেকে বিভিন্ন ধরনের করোনা ভাইরাস তো ছিলই, আছেই। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে হয়, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, এন্টেরোভাইরাসেস, মেটানিউমো ভাইরাস, আননোন কিছু ভাইরাস আছে। তো ভাইরাসেস আর ভেরি কমন ভাইরাসেস। এখন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চিন্তা করতে গেলে আমাদেরকে যেগুলো একটু আগে আমি বলেছি, দেখেন, নট অলওয়েজ ডিউ টু ইনফেকশন, সামটাইমস ডিউ টু ইনফেকশন, বাট নট অলওয়েজ ডিউ টু ইনফেকশন। যেমন অ্যালার্জিক ওর সিজনাল রাইনাইটিস, এটাকে মাথায় রাখতে হবে। অ্যালার্জিক হইতে পারে, সিজনাল কিছু ভাইরাসের সাথে সম্পর্ক থাকতে পারে। আচ্ছা, করোনা ভাইরাস ডিজিজ 2019, যেটা কোভিড-19, আমরা আমরা তো ব্যাপকভাবে দেখলাম। এখন অবশ্য করোনা ভাইরাস কমে গেছে। এখন আমরা ডাক্তাররাও অত পাত্তা দিচ্ছি না এটাকে, বিকজ অফ দ্য মাস ভ্যাকসিনেশন প্রোগ্রাম। তারপর ইট হ্যাজ বিকাম এ নর্মাল ফ্লু লাইক ইলনেস। হ্যাঁ, এই জন্য আমরা পাত্তা দিচ্ছি না, তবে কিছু কিছু ক্ষেত্রে পাত্তা দিতে হবে, এটা আমরা পরে আলোচনা করব। আচ্ছা, ব্যাকটেরিয়াল ফ্যারিনজাইটিস অর টনসিলাইটিস, অ্যাকিউট ব্যাকটেরিয়াল রাইনোসাইনোসাইটিস, ইনফ্লুয়েঞ্জা, পার্টাসিস, এগুলা দিয়ে অসুখ হইলে আমাদের এই যে রেসপিরেটরি যেগুলো বললাম, স্টাফি নোজ, কফ, নেজাল ডিসচার্জ, নেজাল ব্লকেজ, এগুলো সব হইতে পারে। কমপ্লিকেশনস, এগুলো থেকে কমপ্লিকেশন হয়ে ধরেন ভাইরাস দিয়ে আপনি আক্রান্ত হলেন, বাট ভাইরাসটা ভালো হতে না হতেই ইউ আর ক্যাচিং অ্যানাদার ব্যাকটেরিয়া। সো সেখান থেকে আরও কমপ্লিকেশনের দিকে যাইতে পারে। সেই ক্ষেত্রে তখন তা অ্যাসেস করতে হবে ভালো করে, তখন অ্যান্টিবায়োটিক দিতে হবে, তখন বুঝে শুনে ওভাবে জুডিশিয়ারি চিকিৎসা করতে হবে। অ্যাকিউট রাইনোসাইনোসাইটিস, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজ, অ্যাসমা এক্সারবেশন, অ্যাকিউট ওটাইটিস মিডিয়া। একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাসমা এক্সারবেশন এটা সিওপিডির ক্ষেত্রে ব্যবহার হয়, এখন আর ওইভাবে ব্যবহার হয় না। আমরা বলি অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা। তো অ্যাসমার এক্সারবেশন সাধারণত ভাইরাস দিয়ে হয়, সাধারণত ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে। আর সিওপিডি এক্সারবেশন হয় হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে, এটা কমন, এটা একটু মনে রাখতে হবে। তাহলে ট্রিটমেন্ট এই ধরনের কমন কোল্ড, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এগুলাকে সবগুলাকে আমি একটা গিয়ের মধ্যেই গেঁথে দিলাম। তো এই ধরনের হইলে অনেক সময় ডিফারেন্সিয়েট করা যায় না। কি চিকিৎসা দিব? সিমটমস জেনারেলি সেলফ লিমিটেড, এটা মনে রাখলেই হবে যে সেলফ লিমিটেড সিমটমস। আচ্ছা, থেরাপি নট ওয়ারেন্টেড ফর পেশেন্টস উইথ মাইল্ড সিমটমস। মাইল্ড সিমটম আছে, আপনার থেরাপি দেওয়ার দরকার নাই। চিকিৎসা করা মানেই যে খালি ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে তা কিন্তু না। চিকিৎসা না দেওয়াও হলো সামটাইমস সবচেয়ে বড় চিকিৎসা, এটা যাতে আমরা ভুলে না যাই। সিমটোম্যাটিক থেরাপি অ্যান অপশন ফর পেশেন্টস উইথ মডারেট টু সিভিয়ার সিমটমস। যাদের মডারেট টু সিভিয়ার সিমটমস, তাদেরকে সিমটোম্যাটিক থেরাপি দিবেন। ট্রিটমেন্ট দ্যাট মে হ্যাভ এফিকেসি, যেগুলোর এফিকেসি কিছু থাকতে পারে, অ্যানালজেসিক, অবশ্যই সিমটম অনুযায়ী কাজ হতে পারে। সিমটোম্যাটিক ট্রিটমেন্ট অ্যান্টিহিস্টামিন, ন্যাসাল ডিকনজেস্ট্যান্ট, সোডিয়াম ক্রোমোলিন, নেজাল স্প্রে, ইন্টারন্যাজাল ইপ্রাটোমিয়াম ব্রোমাইড। তারপর হচ্ছে ডিকনজেস্ট্যান্ট, স্যালাইন নেজাল স্প্রে, কফ সাপ্রেসেন্টস অ্যান্ড এক্সপেক্টোরেন্টস অ্যান্ড হানি, এগুলা অনেক ট্র্যাডিশনালি ব্যবহার করে। তো আনসার্টেন বেনিফিট। ইনএফেক্টিভ থেরাপিজ, অ্যান্টিবায়োটিক্স। যদি ভাইরাস হয়, ভাইরাস যদি হয় তাহলে অ্যান্টিবায়োটিক দিয়ে কি লাভ হবে বলেন? অ্যান্টিভাইরাল দিয়েও কি লাভ হবে? এগুলো সেলফ লিমিটিং ডিজিজ। আমরা অ্যান্টিভাইরাল ব্যবহার করি কিছু কিছু ক্ষেত্রে, দেয়ার আর সাম স্পেসিফিক ইন্ডিকেশনস, যেখানে আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ ওই ভাইরাসটাকে দমন করে। যেমন এইচআইভির ক্ষেত্রে অ্যান্টিভাইরালের ভালো রোল আছে। তারপরে আরও কিছু ডিজিজ আছে, যেমন হারপেস সিমপ্লেক্স, এনকেফালাইটিস হলে আমরা অ্যাসাইক্লোভির ব্যবহার করি। এরকম অ্যান্টিভাইরাল ড্রাগের কিছু কিছু গুড ইন্ডিকেশন আছে, বাট মেজরিটি অফ দ্য ভাইরাসেস তারা অটোমেটিক ভালো হয়। অ্যান্টিভাইরাল দিলেই কি আর না দিলেই কি, ওই 4-5 দিন থাকবে, দিলেও থাকবে, না দিলেও থাকবে। আচ্ছা, প্রিভেনশন, সামটাইমস কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিভাইরাল দিলে ডিজিজ সিভিয়ারিটি কম হয়। যেমন যেমন আপনার খুব তাড়াতাড়ি বুঝে গেলেন আপনি যে চিকেন পক্স হচ্ছে, অথবা শিঙ্গেলস হচ্ছে, ভ্যারিসেলার জোস্টার, এটার একটা কমপ্লিকেশন, তখন যদি আপনি ইউজ করেন, হয়তো 1-2 দিন 3 দিন সিভিয়ারিটিটা কম হয়, লেস সিভিয়ার ইরাপশন হয়, এই জিনিসগুলা হয়। বাট অ্যান্টিভাইরাল ব্যাকটেরিয়া যেমন অ্যান্টিব্যাকটেরিয়াল যেমন একেবারে একেবারে রোবাস্ট ইন্ডিকেশন দিলে একেবারে তাড়াতাড়ি ভালো হয়ে যায়, অ্যান্টিভাইরালগুলো বেশিরভাগ ভাইরাসের ক্ষেত্রে নট দ্যাট। Prevention, hygienic measures such as hand washing, face masks, and social distancing, especially when unwell, can reduce the spread of respiratory viruses. আমরা আলোচনা করব যে ফেস মাস্ক নিয়ে আলোচনা করব, এবং আমরা একটা গল্প আকারে বলবো যে এই ফেস মাস্কগুলার কবে থেকে উৎপত্তি হইলো এবং ইতিহাসটা বলবো না একটু, তাহলে দেখবেন মজা লাগবে। এটা কোভিডের সময় যখন আলোচনা করব বলবো। আচ্ছা, এখন
আমাদের প্রায়শই তো দেখা যায় কাশি কুশি হয়। তো এখন কাশি হইলেই কি আমরা নিউমোনিয়া আকারে বলে দিতে দিব? তা তো না। দেখেন, নিউমোনিয়ার সাথে অ্যাকিউট ব্রঙ্কাইটিসের কিছু পার্থক্য দেখানো হচ্ছে এখানে। আমি যদি এই ছবিটাকে বড় করি, অত বড় করলে আপনারা দেখতে পাবেন। এই যে অ্যাকিউট ব্রঙ্কাইটিস ভার্সাস নিউমোনিয়া ইন অ্যাডাল্টস। দেখেন, আপনি যদি পার্থক্য করেন তাহলে এই পাশে অ্যাকিউট ব্রঙ্কাইটিস, এখানে ইনফ্লেমড অ্যান্ড ইডিমাটাস লার্জ এয়ারওয়েজ, মিউকাস ইন এয়ারওয়ে, ভালো কথা। আর এইখানে হচ্ছে ইনফ্লেমড অ্যান্ড ইডিমাটাস স্মল অ্যান্ড লার্জ এয়ারওয়েজ। দেখছেন পার্থক্যটা হলো স্মল অ্যান্ড লার্জ এয়ারওয়েজ অ্যান্ড সারাউন্ডিং প্যারেনকাইমা, প্যারেনকাইমাও ইনভলভড। আর এইখানে হচ্ছে লার্জ এয়ারওয়ে ইনভলভড, ইনফ্লেমড অ্যান্ড ইডিমাটাস লার্জ এয়ারওয়েজ, ভালো কথা। তারপরে এটাতে অফেন কজড বাই রেসপিরেটরি ভাইরাসেস, আনকমনলি বাই লোয়ার ভাইরুলেন্স ব্যাকটেরিয়া। সাধারণত ব্রঙ্কাইটিস লোয়ার ভাইরুলেন্স ব্যাকটেরিয়া দিয়ে হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাস দিয়ে হয়। যেমন লোয়ার ভাইরুলেন্স ব্যাকটেরিয়া, অনেক সময় মাইকোপ্লাজমা নিউমোনিয়া, এটা মাথায় রাখতে পারেন। লোয়ার ভাইরুলেন্স বলছি, কিন্তু এই মাইকোপ্লাজমা নিউমোনিয়ার কিন্তু অন্য ধরনের কিছু কমপ্লিকেশন আছে। যাই হোক, আর এটা হলো মোর অফেন কজড বাই মোর ভাইরুলেন্ট ব্যাকটেরিয়া, যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। তারপরে খেয়াল করেন এইখানে এইটার ক্ষেত্রে, ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে যেহেতু প্যারেনকাইমা ইনভলভ নাই, স্মলার এয়ারওয়ে ইনভলভ নাই, তো লার্জ এয়ারওয়ের মধ্যে কিছুটা ইডিমাটাস হয়, ইনফ্লামেশন হয়। তো অ্যালভিওলাইগুলা ফ্রি থাকে, ওপেন অ্যালভিওলাই থাকে। আর এইখানে যেহেতু লার্জার এয়ারওয়ে, স্মলার এয়ারওয়ে এবং প্যারেনকাইমা ইনভলভ থাকে, দেখেন সিক্রেশনে ভরপুর থাকে সবগুলা ব্রঙ্কাই এগুলা। এই যেটাই আকারে নিউমোনিয়া আকারে আমাদের ক্রেপিটেশন পাই, এগুলোর জন্যই পাই আমরা অনেক। হুম, ঠিক আছে। পাস মিউকাস অ্যান্ড ফ্লুইড ফিল্ড অ্যালভিওলাই হুইচ ক্যান লিড টু কনসলিডেশন, লোবান নিউমোনিয়া। খেয়াল করলেন পার্থক্যটা? এটা একটা ইম্পর্টেন্ট। এখানে আরো কিছু আছে, এগুলোর দরকার নাই, তো এটা তো বলেই দিলাম। আচ্ছা, এখন ক্লিনিক্যাল ফিচার্স এন্ড এপিডেমিওলজিক্যাল অ্যাসোসিয়েশনস উইথ সিলেক্টেড প্যাথোজেন্স দ্যাট ক্যান কজ প্রলংড কাফ। এখানে একটা মানুষের অনেক দিন ধরে কাশি কমছে না, এটা তো আপনারা পাবেন, রুগী অনেক পাবেন ইদানিং কালে, দেখবেন কাশি আসছে, আপনি যাই দেন কমে না, কাশি যাই দেন কমে না, কাশে কাশে কাশে, ইরিটেন্ট কফ, রাতে বেড়ে যায়। এটা মাল্টিফ্যাক্টোরিয়াল থাকে ব্যাপার স্যাপার, হ্যাঁ। হোম এনভায়রনমেন্ট থেকে শুরু করে, পার্সোনাল এনভায়রনমেন্ট, পার্সোনাল ব্যাপার স্যাপার থেকে শুরু করে ডিজিজ ইটসেলফ, এগুলা মিলিয়ে অনেক ব্যাপার স্যাপার থাকে। তাহলে আমরা কয়েকটা আলোচনা করি। যেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সেটা অ্যাকিউট অনসেট ফিভার, চিল, স্মাইল, জিজ এন্ড কাফ ডিউরিং ডিউরিং ইনফ্লুয়েঞ্জা সিজন অর ইন পেশেন্টস উইথ নোন এক্সপোজার অর রিসেন্ট ট্রাভেল। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা শুনে থাকবেন, পার্টাসিস, যেমন আমাদের ভ্যাকসিন দেওয়া হয় পার্টাসিসের ছোটকালে, এগুলো বড় হইতে হইতে এগুলো কিছুটা ওয়েন হয়, এগুলার প্রোটেক্টিভ ইমিউনিটি কিছুটা তো কমেই। তাহলে বর্ডেটেলা পার্টাসিস, এটা দিয়েও কিন্তু কাফ হয় না যে তা না। কাফ লাস্টিং ফর মোর দেন 2 উইকস উইদাউট এন অ্যাপারেন্ট কজ, আপনি কজ পাচ্ছেন না, হ্যাঁ, উইথ ওয়ান অফ দ্য ফলোয়িং সিমটমস। কি সিমটম? প্যারক্সিজমস অফ কাফিং, মানে বাউট আকারে কাশি আসবে, কাশতেছে একবারে, কাশতে কাশতে একবারে জীবন শেষ, এরকম আবার ভালো। আচ্ছা, প্যারক্সিজমস অফ কাফিং। তারপর ইন্সপিরেটরি হুপ, এটা একটা মনে রাখার মতো বিষয়, ইন্সপিরেটরি হুপ অর পোস্টাসিভ এমেসিস। হ্যাঁ, কাশির পরে দেখা গেল যে এমেসিস, বমি 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 ভাব, পার্টিকুলারলি ডিউরিং আউটব্রেক অর ইন পেশেন্টস উইথ নোন এক্সপোজার। এটাতে এটা আমাদের পার্টাসিসটা ভুলে গেলে চলবে না। তারপর এটা আরেকটা জিনিস, বর্ডেটেলা ব্রঙ্কিয়েস ব্রঙ্কিসেপ্টিকা। আচ্ছা, পার্টাসিস লাইক সিনড্রোম ইন এ পেশেন্ট উইথ অ্যানিমাল এক্সপোজার, পার্টিকুলারলি ইফ ইমিউনোকম্প্রোমাইজ, এটা মনে রাখতে হবে। মাইক্রোপ্লাজমা নিউমোনি, এটা অ্যাটিপিক্যাল কজ অফ নিউমোনিয়া, no distinguishing clinical features, although outbreaks reported across large geographical regions and among families or persons living in close quarters. Chlamydia pneumoniae, এটাও একটা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, আমাদের নিউমোনিয়া যখন পড়বো তখন এটা নিয়ে একটু আলোচনা করব। নন ডিস্টিংগুইশিং ক্লিনিক্যাল ফিচার্স অল দ্য আউটব্রেকস রিপোর্টেড। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম, সার্স কোভ টু, এটা কমন ফিচার্স ইনক্লুড কাফ, মায়ালজিয়া অ্যান্ড হেডেক, ডায়রিয়া, সোর থ্রোট, স্মেল অর টেস্ট অ্যাবনরমালিটিস আর ফ্রিকুয়েন্টলি অবজার্ভ। আপনারা সবাই জানেন কোভিড সম্বন্ধে কম বেশি সবাই মাস্টার হয়ে গেছে। কোভিডের একটা স্পেশাল হলো যে টেস্ট, সেন্সেশন, স্মেল চলে যায়। হ্যাঁ, সবসময় যে যায় তা না, তবে এটা গেলে এটা কোভিডের পক্ষে অবশ্য, সর্দি কাশি লাগলে, নাক বন্ধ হয়ে থাকলে, এই রিজিয়নটা স্টাফি থাকলে স্মেল টেস্ট এমনিও চলে যায়, অনেকে অন্যগুলাতেও চলে যায়। হুম, তাহলে এই ধরনের একটা রুগী টুগী আসলে আপনার করণীয় কি, এটা অবশ্য এই ফ্লো চার্টটা ছিল
কয়দিন আগের জন্য, যে যখন কোভিড কোভিড ছিল র্যাম্প্যান্ট, একেবারে পাগলের মতো কোভিড হইতো। আপনার যে কোনো এই ধরনের রুগী আসলে কথা ছাড়াই প্রথমে আগে কোভিড চিন্তা করতে হইতো। বাট সিচুয়েশন এখন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তখন আপনার সিওপিডি এক্সক্লুড করে এই ধরনের সিমটম থাকলে আপনি কোভিড চিন্তা করতে হইতো, ট্রায়াজ করতে হইতো। হ্যাঁ, কোভিডের টেস্ট করতে পাঠাইতে হইতো, তাকে আইসোলেশন করতে হইতো। হ্যাঁ, তারপরে তাকে চিকিৎসা দিতে হইতো হাই ক্যাটাগরি রিস্কের। তারপর দেখতে হইতো তার অক্সিজেন কেমন, তার টেম্পারেচার কেমন, কনসোলিডেশনের কোনো সাইন সিমটম আছে কিনা। কোভিড হয়ে গেলে একরকম, আর কোভিড যদি না হয় তখন আরেক রকম। তাহলে চেস্ট রেডিওগ্রাফ করব, যদি আমি মনে করি সাইন সিমটমস অফ নিউমোনিয়া আছে, চেস্ট রেডিওগ্রাফ করব। যদি আমি দেখি রেডিওলজিক্যাল শ্যাডো আছে, আমি নিউমোনিয়া ডায়াগনোসিস করে ওই প্রপার ট্রিটমেন্ট দিব। তারপর কনসার্ন ফর ইনফেকশন উইথ এ স্পেসিফিক প্যাথোজেন দ্যাট উড চেঞ্জ ম্যানেজমেন্ট, যেমন পার্টাসিস, ইনফ্লুয়েঞ্জা, তখন সেই অনুযায়ী আমরা ব্যবস্থা করব। আপনারা জানেন ইনফ্লুয়েঞ্জা, ফ্লু ইনফ্লুয়েঞ্জা নিয়ে আমি প্রথমেই একটু বলে নিছিলাম যে এটা আমরা পাত্তা দেই না, বাট সামটাইমস ইট ক্যান বি ভেরি ফ্যাটাল ইন ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টস। ইনফ্লুয়েঞ্জার কিন্তু একটা নতুন এক্সাইটিং ওষুধ আসছে, আপনারা সবাই জানেন। ইনফ্লুয়েঞ্জার, ফ্লুর একটা ওষুধ পার্টিকুলারলি ওইসব ক্ষেত্রে ব্যবহার করা লাগে, সবার ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন না। যেমন টেমি ফ্লু পাওয়া যেত আগে না, ওই যে সোয়াইন ফ্লুর সময় যেটার আবির্ভাব, টেমি ফ্লু ব্যবহার করা হয় অনেক সময়, ওসেলটামিভির। এখন আরেকটা ওষুধ আসছে জোফ্লুজা, সিঙ্গেল ডোজ। যাই হোক, এটা নিয়ে পরে আলোচনা করবো নি। আচ্ছা, ব্রঙ্কিওলাইটিস এটা বাচ্চাদের বেশি হয়। এখন নিউমোনিয়া ভার্সাস ব্রঙ্কিওলাইটিস আপনাদের একটু বলবো। Bronchiolitis is inflammation of small airway, while pneumonia is inflammation of alveoli. Both conditions share infective etiologies. Bronchiolitis is commoner in children compared to pneumonia. Bronchiolitis causes effusions less frequently than pneumonia. মানে মনে রাখবেন, নিউমোনিয়াতে প্যারানিউমোনিক এফিউশন হইতে পারে, ব্রঙ্কিওলাইটিসে দেয়ার শুড নট বি এনি এফিউশন। ইট ইজ নট কমন ফর নিউমোনিয়া টু প্রোগ্রেস ইনটু ব্রঙ্কিওলাইটিস, মানে নিউমোনিয়া থেকে ব্রঙ্কিওলাইটিস সাধারণত হয় না, বাট ব্রঙ্কিওলাইটিস থেকে নিউমোনিয়া হইতে পারে। এখন নিউমোনিয়া সম্বন্ধে আলোচনা করি। যে নিউমোনিয়া ইজ অ্যান acute respiratory illness associated with recently developed radiological pulmonary shadowing that may be segmental, lobar or multilobar. এখন নিউমোনিয়া যদি ক্লাসিফিকেশন করেন, আপনি নানাভাবে করতে পারেন। একটা হতে পারে কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া, যে বাসায় আছে বা কমিউনিটিতে আছে তার কোন নিউমোনিয়া হলো, এটা বলে কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া। আরেকটা হলো নসোকোমিয়াল আর হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া ও অ্যান্ড ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া। মানে আপনি হসপিটালে ভর্তি আছেন, আপনার এই ধরনের ইনফেকশন হলো, এটা হসপিটাল অ্যাকোয়ার্ড। অথবা হসপিটাল থেকে বাসায় গেছেন, তার 1-2 দিনের মধ্যে আপনি নিউমোনিয়াতে আক্রান্ত হলেন, এটাও নসোকোমিয়াল হবে সেই হিস্ট্রিটা থাকলে। আর আপনি কোনো কারণে ভেন্টিলেটরে আছেন, আপনার রেসপিরেটরি ডিপ্রেশন হোক আর যেটাই হোক, বাই আপনার কি বলে টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর, টাইপ 1 রেসপিরেটরি ফেইলিওর, যেটার যদি ভেন্টিলেশনের মধ্যে থাকেন আপনি, মেকানিক্যাল ভেন্টিলেশন, তখন যদি নিউমোনিয়া হয় এটাকে বলে ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া। আরেকটা হলো নিউমোনিয়া ইন ইমিউনো কম্প্রোমাইজড হোস্ট। আপনি জানেন যে ইমিউনিটি কম এই রোগীটার, এইচআইভিতে আক্রান্ত, অথবা দীর্ঘমেয়াদী ডায়াবেটিসে আক্রান্ত, অথবা সিকেডি আছে অন মেনটেনেন্স হেমোডায়ালাইসিস, অথবা বহুদিন ধরে সিএলডি, এই ধরনের নিউমোনিয়া হলে এটাকে নিয়ে। কেন এই ডিফারেন্সগুলো কেন ইম্পর্টেন্ট দেখেন, খুব সহজ। কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া, ওকে ফাইন, একটা নর্মাল রোগী আসছে। আর আপনার এই ডিফারেন্সটা কারণ হলো এইটা, যে আপনি সো দ্যাট ইউ ক্যান গিভ দ্য প্রপার ট্রিটমেন্ট টু দ্য পেশেন্ট অর ইউ ক্যান ডায়াগনোজ দ্য পেশেন্ট। এখন একটা ইমিউনো কম্পিটেন্ট খুবই তরতাজা মানুষ, তার নিউমোনিয়া হলে কোন জীবাণু দিয়ে হবে এবং তার প্রগনোসিস ভালো, অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন কি, এই নলেজটা আপনার থাকবে তাহলে। আর আপনার যদি মনে করেন রোগীটা আগে থেকে ইমিউনো কম্প্রোমাইজড, হ্যাঁ, তখন এক ধরনের জীবাণু দিয়ে বেশি হওয়ার চান্স থাকে, মানে আপনার মাথায় থাকবে যে এটা ডিফিকাল্টিজ অ্যারাইজ করতে পারে। তারপর রোগীটা ভেন্টিলেটরে আছে, আপনার যত রকমের দুষ্টু জীবাণু আছে ওগুলো চিন্তা করতে হবে তখন, এটার সুবিধার জন্য আর কি। আর অ্যানাটমিক্যালি যদি ভাগ করি আমরা, লোবার নিউমোনিয়া, আরেকটা হলো ব্রঙ্কো নিউমোনিয়া। কমিউনিটি অ্যাকুট নিউমোনিয়া ফ্যাক্টরস দ্যাট প্রেডিসপোজ টু, মানে এখন কিছু কিছু ফ্যাক্টর থাকলে নর্মাল মানুষ সবার তো নিউমোনিয়া হচ্ছে না। এখন কার কার বেশি নিউমোনিয়া হবে দেখেন, এইখানেও প্রেজেন্স অফ কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন সিগারেট স্মোক করে যারা, তাদের বেশি নিউমোনিয়া হওয়ার চান্স। আপার রেসপিরেটরি একটা ইনফেকশন অন্য কারণে হলো, সেখান থেকে নিউমোনিয়াতে প্রোগ্রেস করলো, ওই যে একটু আগে আলোচনা করছিলাম ভাইরাস দিয়ে হলো, তারপর ক্যাচ করলো। সাধারণত অনেক সময় দেখতাম আমরা আগে, বা এখনো দেখবেন, মিজেলস, হাম তো এখন বেশি দেখেন না ভ্যাকসিনেশনের কারণে, মিজেলসের পরে কিন্তু নিউমোনিয়া হইতো, ভেরি কমন ছিল এটা। হ্যাঁ, ইমিউনিটি সাপ্রেস করে, তখন আবার ক্যাচ করে সেকেন্ডারি ইনফেকশন। অ্যালকোহল, গ্লুকোকর্টিকয়েড থেরাপি, যারা দীর্ঘদিন ধরে গ্লুকোকর্টিকয়েড থেরাপি পায় তাদের ইমিউনো কম্প্রোমাইজ স্টেট তৈরি হয়। ওল্ড এজ,
রিসেন্ট ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন, যদি ইনফ্লুয়েঞ্জা দিয়ে ইনফেকশন হয় তারপরে নিউমোনিয়া হতে পারে। প্রি এক্সিস্টিং লাং ডিজিজ যদি আগে থেকে থাকে, সাপোজ লাঙে আগে থেকেই ব্রঙ্কিয়েক্টেসিস আছে, তা ব্রঙ্কিয়েক্টেসিসের উপর নিউমোনিয়া হতে পারে। রাঙে আগে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আছে, অথবা নতুন নাম ডিপিএলডি সেটা আছে, এরকম কারণে হতে পারে। এইচআইভি, ইনডোর এয়ার পলিউশন, এগুলো সব বাড়ায় ফেলতে পারে নিউমোনিয়া হওয়ার চান্স। অর্গানিজমস কজিং কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, আপনি ব্যাকটেরিয়া, আমি সবগুলো একসাথে দেখাইছি, আপনারা ভাগ করে পড়তে পারেন। সেটা হলো এই যে টিপিক্যাল অর্গানিজমস, আর কিছু হলো অ্যাটিপিক্যাল অর্গানিজম। এই টিপিক্যাল অর্গানিজম অ্যাটিপিক্যাল অর্গানিজম ভাগ করি এই কারণে যে আমরা নিউমোনিয়া হয়ে যখন এম্পেরিক্যাল থেরাপি দেই, তখন টিপিক্যাল অ্যাটিপিক্যাল দুইটার জন্য আলাদা দুই ধরনের অ্যান্টিবায়োটিক দেয় নিউমোনিয়াতে, সাধারণত এম্পেরিক্যাল। আর যদি আপনি কালচার পেয়ে যান, রিপোর্ট চলে আসে যে কোন অর্গানিজম দিয়ে হয়েছে, তখন ওইটার স্পেসিফিক চিকিৎসা দিতেই পারেন। যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, তারপরে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, স্ট্যাফ অরিয়াস, এগুলা ক্লেবশিয়ালা নিউমোনি। তারপর হচ্ছে আপনার অ্যাটিপিক্যাল অর্গানিজম মাইক্রোপ্লাজমা নিউমোনি, লিজিওনেলা নিউমোনি, নিউমোফিলিয়া, ক্ল্যামাইডিয়া নিউমোনি, এগুলা এগুলা সব। হ্যাঁ, এখন আরেকটা তথ্য আমি দিয়ে রাখি, সেটা হলো দেখেন স্ট্যাফ অরিয়াস এবং ক্লেবশিয়ালা নিউমোনি, এই দুইটা অর্গানিজমের ক্ষমতা আছে যে আপনার প্রাইমারি সুপুরেটিভ নিউমোনিয়া করার। মানে কি? মানে নিউমোনিয়াটা করে সেখানে ক্যাভিটি হয়ে অ্যাবসেস হয়ে যাওয়ার প্রবণতা বেশি হওয়ার ক্ষমতা ওদের আছে, এই দুইটা অর্গানিজম। এখন কেউ যদি প্রশ্ন করে হোয়াট আর দ্য অর্গানিজম দ্যাট ক্যান কজ প্রাইমারি সাপোরেটিভ নিউমোনিয়া, তখন আপনি ঠাস ঠাস করে উত্তর দিয়ে দিবেন স্ট্যাফিলোকক্কাস অরিয়াস অ্যান্ড ক্লেবশিয়েলা নিউমোনি। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনছেন? আমি তো বলে যাচ্ছি অনেকক্ষণ ধরে, কিন্তু ওই পাশ থেকে কোনো আওয়াজ না পাইলে অনেক সময় লাইনটা ডিস্টার্বড হয়ে যায়, তখন লাইনটা বন্ধ থাকলে আর বোঝা যায় না। আছে তো? না, আমি তো আছি। ক্লাস তো চলছে নাকি? হ্যালো, কেউ একটু হু হা করেন, তাহলে আমি বুঝতে পারবো। হ্যালো, হ্যালো, কেউ তো কোনো আওয়াজ করে না। ডাক্তার সাহেবরা, আপনারা কি আছেন? হ্যালো, কি জানি ভাই। স্যার শোনা যাচ্ছে স্যার। তা তো বুঝছি, শোনা যাচ্ছে, একটু মাঝে মাঝে গুই গাই চুই চাই কইরেন, নাহলে তো বুঝবো না আমি। হুম। জি স্যার, জি স্যার। ওকে, আচ্ছা, তো কি বলছিলাম? আর নিউমোনিয়া তো ভাইরাস দিয়েও নিউমোনিয়া হইতে পারে। নিউমোনিয়া ভাবলেই খালি, এখন মনে করেন একটা রুগীর নিউমোনিয়া নিয়ে আসছে, বাইলেটারাল শ্যাডো আপনি লাংসে পাইলেন, সেটা হইতে পারে না? কোভিডে বাইলেটারাল হইতো না? আপনারা তো দেখছেন অনেক। তো সেটা কি ব্যাকটেরিয়া? হ্যাঁ, সেটা তো ভাইরাস। আচ্ছা, এরকম ফ্লু হইতে পারে, ইনফ্লুয়েঞ্জা এরকম হইতে পারে। তারপর বাইলেটারাল নিউমোনিয়া হলে ফাঙ্গাসও চিন্তা করতে হইতে পারে অনেক সময়। ব্রঙ্কো নিউমোনিয়া হইতে পারে অনেক সময়। তাহলে ইনফ্লুয়েঞ্জা, মিজলস, হার্পেস সিমপ্লেক্স, ভ্যারিসেলা, অ্যাডেনোভাইরাস, সাইটোমেগালোভাইরাস, করোনা ভাইরাস, এগুলো সব ভাইরাল নিউমোনিয়া করতে পারে। ক্লিনিক্যাল ফিচার্স কি হবে? নন স্পেসিফিক হইতে পারে, ফিভার থাকবে, রাইগর, শিভারিং, মালেইজ, হেডেক, লো অ্যাপেটাইট, ডেলিরিয়াম। এখন কিছু কমন সিমটম থাকে যেটা যে কোনো ফেব্রাইল ইলনেসের মধ্যে থাকে। স্পেসিফিক কিছু সিমটম হবে, যেমন কফ, ইনিশিয়ালি ড্রাই, প্রথমে ড্রাই হবে, লেটার প্রোডাকশন করবে, স্পুটাম প্রোডাকশন করবে, তাই না? নিউমোনিয়ার ক্ষেত্রে প্লুরাইটিক চেস্ট পেইন হবে, ইন্সপিরেশনের সময় চেস্ট পেইন হবে, প্লুরাইটিক চেস্ট পেইন। লোবার নিউমোনিয়া হলে ফিচার্স অফ কনসলিডেশন আপনি পাবেন ক্লিনিক্যালি, রোগী এক্সামিনেশন করলে ওই জায়গার উপর পারকাশন নোট ডাল পাবেন। তারপরে আপনি আহ, ওই জায়গার উপর ভোকাল ফ্রেমিটাস আপনি বেশি পাবেন। অসকালটেশন করলে ওইখানে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাইতে পারেন, ওইখানে ক্রেপিটেশনস পাইতে পারেন, ওইখানে ভোকাল রেজোনেন্স বেশি পাইতে পারেন। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সিভিয়ারিটি মার্কার্স অফ নিউমোনিয়া, সিভিয়ারিটি মার্কার্স অফ নিউমোনিয়া, এটা সিভিয়ারিটি দেখার জন্য আমরা কার্ভ 65 স্কোর করি। কার্ভ 65 এটা একেবারে খুব সহজ। CURB, সিতে হলো কনফিউশন, ইউতে হলো ইউরিয়া, আর হলো রেসপিরেটরি রেট, বি হলো ব্লাড প্রেশার, 65 হলো বয়স। 65 বা ততোর্ধ্ব হলে এটা রিস্ক বেশি, একটা একটা পয়েন্ট। তাহলে কনফিউশন, ইউরিয়া লেভেল যদি 7 মিলিমোলের বেশি হয়, এটা মিলিগ্রামে করলে মিলিমোলে নিতে হবে। রেসপিরেটরি রেট 30-এর বেশি, ব্লাড প্রেশার লেস দেন 90/60, এইজ মোর দেন 65,
স্কোর 0 to 1 আপনি হোম ট্রিটমেন্ট করতে পারবেন। স্কোর 2 আউট পেশেন্ট ওর হসপিটাল সুপারভাইজড ওপিডি অর শর্ট হসপিটাল স্টে। স্কোর 3 অর মোর হলে অবশ্যই ইন পেশেন্ট পার্টিকুলারলি ইন আইসিইউ, এটা মাথায় রাখতে হবে। আজকে নিউমোনিয়া আপনার কাছে দেখে মনে হচ্ছে খারাপ না, মনে করেন একটা 70 বছরের বয়স্ক ভদ্রলোক বা ভদ্র মহিলা নিউমোনিয়া নিয়ে আপনার কাছে আসছে। আজকে অ্যাপারেন্টলি আপনার কাছে ভালোই মনে হচ্ছে, আপনি খুব ভালো মনে হচ্ছে, সে হাইটেই আসছে। আপনি বলবেন আপনি বাসায় চলে যান, চিকিৎসা নেন, অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম? না, আপনাকে অ্যাসেস করতে হবে যে কালকে এই রোগীটা ভালো থাকবে না, হয়তো কালকেই হয়তো রেসপিরেটরি ফেলিউর ডেভেলপ করবে, খারাপ হয়ে যাবে, সেপসিস হয়ে যেতে পারে। আপনি অবশ্যই তারে, যদি স্কোরিংটা আপনার ওই 3 বা ততোর্ধ্ব থাকে, আপনি হসপিটালে ভর্তি করবেন এবং প্রেফারেবলি আইসিইউতেই ভর্তি করবেন। এটা মাথায় রাখতে হবে যে এইগুলা কিন্তু একেবারে অঙ্কের মতো। আচ্ছা, ইন্ডিকেশনস ফর রেফারেল টু আইসিইউ, কখন আপনি আইসিইউতে মেনলি বেশি চিন্তা করবেন? কার্ভ স্কোর যদি 4 or 5 হয়, ফলিং টু রেসপন্ড র্যাপিডলি টু ইনিশিয়াল ম্যানেজমেন্ট, তারপর পারসিস্টিং হাইপক্সিয়া যদি থাকে, মানে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর ডেসপাইট হাই কনসেন্ট্রেশন অফ অক্সিজেন, প্রোগ্রেসিভ হাইপারকেপনিয়া যদি হয়, মানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, 45 এর উপর হচ্ছে, বাড়ছে তো বাড়ছেই, 45 কমার নাম নাই, 50 হয়ে গেছে, 55 হয়ে গেছে, তখন চিন্তা করতে হবে। 60 হয়ে গেছে, সিভিয়ার অ্যাসিডোসিস যদি থাকে, আপনি এবিজি করলেন, অনেক সময় আমরা এবিজি করি না সহজে, এবিজি করবেন, যদি অ্যাসিডোসিস ডেভেলপ করে অবশ্যই তারে আইসিইউতে পাঠাবেন এবং ওই সময় টিউবও দেওয়া লাগতে পারে। সার্কুলেটরি শক, রিডিউসড কনসাস লেভেল, এগুলো থাকলে অবশ্যই চিন্তা করতে হবে যে রুগীটা এরকম খারাপ হচ্ছে। তারপরে খেয়াল করেন যে ব্রঙ্কো নিউমোনিয়া আর লোবান নিউমোনিয়ার আমি কিছু পার্থক্য দেখাচ্ছি। যেমন এই যে আমার কার্সারটা দেখা যাচ্ছে বোধহয়, এটা একটা লোবার নিউমোনিয়া আর এটা হলো ব্রঙ্কো নিউমোনিয়া। দেখেন, পেচি 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 পেচি। লোবার নিউমোনিয়া অলওয়েজ হোমোজিনাস অপাসিটি। পরীক্ষার হলে আমরা ছাত্রদের জিজ্ঞেস করি এই অপাসিটিটা কি, হোমোজিনাস অপাসিটি। মাঝখানে মাঝখানে একটু একটু কালো কালো দেখা যাইতে পারে, ওগুলাকে বলে ইয়ার ব্রঙ্কোগ্রাম। মানে ব্রঙ্কাসগুলা যখন ট্রাভেল করে তখন এটার এন্ড অন ভিউটা এসে যায় এটার মধ্যে। আর এটা দেখেন, খেয়াল করেন, প্যাচি অপাসিটি। তো প্যাচি অপাসিটি ডিডি বললে কি কি আসে? টিউবারকুলোসিস আসবে, ব্রঙ্কোনিউমোনিয়া আসবে, এগুলো আসবে আর কি। তাহলে এগুলোর যদি পার্থক্য করি, এখানে ছবি দিয়ে দেখানো হচ্ছে লোবার, লোব অনুযায়ী এটা হলো প্যাচি ব্রঙ্কোনিউমোনিয়া। তাহলে এইটা হবে এই পাশে, এটা হবে এই পাশে। দেখেন, ব্রঙ্কোনিউমোনিয়া এক্সট্রিম অফ এজে বেশি হয়, লোবার নিউমোনিয়া ইয়াং এজে বেশি হয়। ব্রঙ্কোনিউমোনিয়া বোথ জেন্ডারে। আচ্ছা, ইনফেক্টিভ কজগুলা স্ট্যাফ, স্টেপটো, এইচ ইনফ্লুয়েঞ্জি, 95% নিউমোকক্কাস, লোবার নিউমোনিয়া, তারপরে অ্যারাউন্ড স্মল ব্রঙ্কাই, এইসব জিনিস থাকে আর কি। ওকে, তাহলে আরেকটা জিনিস বলি, এক্সরে যখন দেখবেন নিউমোনিয়ার শ্যাডো, তখন একটা টার্ম আমি বলে রাখি, এটা আপনারা পড়েছেন হয়তো, এটাকে বলে সিলহৌটি সাইন। সিলহৌটি, সিলহৌটি সাইন মানে হলো, খেয়াল করেন, এইখানে একটা নিউমোনিক শ্যাডো, তাই না? নিউমোনিক শ্যাডোটা আপনি হার্টের বর্ডারটা দেখতে পাচ্ছেন না, পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না, এটাকেই বলে সিলোটি সাইন। কোনো যদি লাং ফিল্ডের কোনো শ্যাডো, সেটা যদি কার্ডিয়াক শ্যাডোর সাথে মার্চ করে যায়, সেটাকে বলে সিলোটি সাইন। তাহলে এইখানে যেহেতু মার্চ করে গেছে, এটা সিলোটি সাইন আছে। এটা দেখে কি বুঝলেন? আমরা অ্যানাটমিক্যালি জানি রাইট সাইডে কয়টা লোব থাকে, লেফট সাইডে কয়টা লোব থাকে। রাইট সাইডে 3টা লোব, লেফট সাইডে 2টা লোব। লিঙ্গুলার লোব থাকে একটা, ওটা কিন্তু 2টা লোব। তাহলে হরিজন্টাল ফিশার আর ট্রান্সভার্স ফিশার, তাই না? হরিজন্টাল ফিশার থাকে এদিকে। তাহলে এখন এইটা যেহেতু হার্টের সাথে মার্চ করে গেছে, তাহলে এইটা হার্ট থাকে কোন মেডিয়াস্টেনামে? হ্যাঁ, এইটা যদি ভাগ করি, তাহলে মিডল মেডিয়াস্টেনাম। তাহলে এইটার সাথে হার্টের সাথে মার্চ করে গেছে এই শ্যাডোটা। তাহলে এখানে 3টা লোব, একটা মাঝখানের 2 নাম্বার, এই 3 নাম্বার লোবটা, 3 নাম্বার লোবটা পিছে দিয়ে যদি যান তাহলে বেশি অ্যাসেস করা যায়। তাহলে এইটা অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে যে এটা একেবারে নিচ পর্যন্ত চলে আসছে, একটা লোয়ার লেভেল হয়তো আছে, কিন্তু অ্যাকচুয়ালি নট। এটা হার্টের সাথে মার্চ করে গেছে, তো সিলোটি সাইন পজিটিভ, তার মানে এটা মিডিল লোবেই আছে। হ্যাঁ, লোয়ার লোবটা ফাঁকাই আছে, এখান দিয়ে অল্প দেখা যাচ্ছে, কিন্তু বিরাট একটা অংশ পিছে দিয়ে অ্যাক্সেস করা যায়। বুঝলেন? ইনভেস্টিগেশন কি করবেন নিউমোনিয়াতে? নিউমোনিয়াতে ইনভেস্টিগেশন করবেন, সিম্পল কিছু ইনভেস্টিগেশন করবেন, সিবিসি, ইএসআর। যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে ভেরি হাই আর লো কাউন্ট থাকতে পারে, অনেক সময় যদি সিভিয়ার সেপসিস হয়, অনেক সময় থাকতে পারে, রেয়ারলি, বাট হাই কাউন্ট, মার্কার অফ সিভিয়ারিটি। নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস মে ইন্ডিকেট ব্যাকটেরিয়াল এটিওলজি। হেমোলাইটিক অ্যানিমিয়া থাকতে পারে, অকেশনালি কমপ্লিকেশন অফ মাইকোপ্লাজমা নিউমোনি। মাইকোপ্লাজমা নিউমোনিয়া অনেক কিছু কমপ্লিকেশন হতে পারে, যেমন হেমোলাইটিক অ্যানিমিয়া, তারপরে আপনার হেপাটাইটিস। ইউরিয়া ক্রিয়েটিন ইলেক্ট্রোলাইট করবেন, নাহলে কার্ব 65 স্কোর কেমনে করবেন ইউরিয়া যদি না করেন?
তারপর রোগীর চিকিৎসার ক্ষেত্রেও লাগবে, ক্রিয়েটিনিনটা লাগবে। আপনি যখন অ্যান্টিবায়োটিক দিবেন ডোজ অ্যাডজাস্ট করার জন্য লাগবে কিছু কিছু অ্যান্টিবায়োটিকের। তারপর লিভার ফাংশন টেস্ট করবেন। বেজাল নিউমোনিয়াতে অনেক সময় লিভার এফেক্টেড হতে পারে, অ্যাটিপিক্যাল নিউমোনিয়াগুলোতে কমপ্লিকেশন হিসেবে হয়। ব্লাড কালচার করবেন, ব্যাকটেরিমিয়া ইজ এ মার্কার অফ সিভিয়ারিটি। হ্যাঁ, যেমন নিউমোনিয়া ব্যাকটেরিয়ার ব্লাড কালচারে যদি এসে যায় তাহলে বুঝতে হবে সিভিয়ার, ইজ মার্কার অফ সিভিয়ারিটি। কোল্ড অ্যাগ্লুটিনিন অনেক সময় মাইকোপ্লাজমাস। অ্যাটিপিক্যাল নিউমোনিয়া হলে আমরা অন্যভাবে কিছু টেস্ট করি। কোল্ড অ্যাগ্লুটিনিন অনেক সময় অ্যান্টিজেন টেস্ট করি, অনেক সময় অ্যান্টিবডি টেস্ট করি। হ্যাঁ, ব্লাডেও করা যায়, ইউরিনেও করা যায়। এবিজি মেজার করব ওয়েন এসপি, মানে অক্সিজেনের প্রেশার 93-র নিচে থাকবে, স্যাচুরেশন আমরা যেটা দেখি আর কি, তখন এবিজি করব আমি। ইন সিভিয়ার ক্লিনিক্যাল ফিচার স্পুটাম ফর গ্রাম স্টেইন অ্যান্ড কালচার এটা করব। এটা করা উচিত, সব নিউমোনিয়া রোগীর এটা করা উচিত, কিন্তু আমরা আলসেমি করে করি না, আমরা এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক দিয়ে বসে থাকি। এটা মাথায় রাখতে হবে যে এখন এমার্জেন্স অফ ড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজমস আর ইনক্রিজিং ডে বাই ডে। তো সুতরাং আমরা যে কোনো রোগীর চিকিৎসা দিতে গেলে ইনফেক্টিভ কজ পার্টিকুলারলি ইউটিআই, নিউমোনিয়া, যদি সুযোগ থাকে আমি ম্যাটেরিয়াল পাঠাই দিব কালচার সেন্সিটিভিটির জন্য, তারপরে চিকিৎসা শুরু করে দিব। ম্যাটেরিয়াল আসতে আসতে আমার চিকিৎসা যদি কাজে লাগে আলহামদুলিল্লাহ। আর যদি কালচার সেন্সিটিভিটি রিপোর্টে বলে না, দিস অ্যান্টিবায়োটিক ইউ আর গিভিং ইজ রেজিস্ট্যান্ট, দেন উই উইল গিভ দ্য প্রপার অ্যান্টিবায়োটিক। তো সুতরাং এই সুযোগ যাতে আপনারা হাতছাড়া না করেন এবং রোগীটাকে ওই সুযোগ দিবেন অলওয়েজ। আমাদের আলসেমি একটা রোগীর জীবন কেড়ে নিতে পারে। আচ্ছা, ওরোফ্যারিঞ্জিয়াল সব পিসিআর ফর অ্যাটিপিক্যাল প্যাথোজেন এটা নিতে পারি। আমরা অনেক সময় এটা করি না, আলসেমি করে, হসপিটালগুলোতেও করে না, ওই চিকিৎসা ওভাবেই দেয়। পিসিআর নেওয়া অ্যাটিপিক্যাল প্যাথোজেনগুলোর এগুলোর জন্য সামটাইমস ইম্পর্টেন্ট, কারণ ডায়াগনোসিস ইজ ইম্পর্টেন্ট। ইউরিন ফর নিউমোকক্কাল অ্যান্ড লিজিওনেলা অ্যান্টিজেন, চেস্ট এক্স রে, প্লুরাল ফ্লুইড অ্যানালাইসিস। যদি নিউমোনিয়ার সাথে প্লুরাল ফ্লুইড থাকে, প্যারানিউমোনিক ইফিউশন থাকে, তাহলে একটা হলো ডায়াগনস্টিক পারপাসে আপনি অ্যাসপিরেশন করতে পারেন, আর একটা হলো থেরাপিউটিক পারপাস। এটা বলা হয় যে প্যারানিউমোনিক ইফিউশন আপনি বের করে না দিলে এম্পাইমা থোরাসিস হওয়ার চান্স বেশি থাকে। আবার অনেক সময় ডায়াগনস্টিক ডাইলেমা দূর হয়, আপনি ইফিউশনটা সেটা কি নিউমোনিয়ার জন্য, নাকি টিউবারকুলোসিসের জন্য, নাকি ম্যালিগনেন্সির জন্য, এটাও বের করা যায়। প্লোরাল ফ্লুইড অ্যাসপিরেশন না করলে তো আপনি ওই স্টাডি করতে পারবেন না। ট্রিটমেন্ট কি দিবেন? এম্পেরিক ট্রিটমেন্ট উইথ অ্যান্টিবায়োটিক শুড বি স্টার্টেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। যেমন ইনিশিয়াল চয়েস অফ অ্যান্টিবায়োটিক ইজ গাইডেড বাই ক্লিনিক্যাল কনটেক্সট, সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট, লোকাল নলেজ অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্যাটার্ন অ্যান্ড এপিডেমিওলজিক্যাল ইনফরমেশন। যেমন প্রতিটা হসপিটালের প্রতিটা রিজিয়নের একটা অ্যান্টিবায়োটিক প্যাটার্ন, একটা অ্যান্টিবায়োটিকই থাকা উচিত, একটা গ্রুপ থাকা উচিত, ইনফেকশন কন্ট্রোলের গ্রুপ আছে, অনেক জায়গাতেই আছে। তারা মিলে প্যাটার্ন, রেজিস্ট্যান্স প্যাটার্নের উপর ভিত্তি করে তারা একটা রিকমেন্ডেশন দেয় যে এই অসুখ হলে আই ইউ স্টার্ট দিজ অ্যান্টিবায়োটিক। তারপরে আপনি কালচার পাঠাই দিয়ে এগুলো শুরু করে দেন। ইউজুয়াল সিলেকশন অফ অ্যান্টিবায়োটিক কি করব আমরা? টিপিক্যাল অর্গানিজম কভার করার জন্য একটা দিব, অ্যাটিপিক্যালের জন্য একটা দিব। সাধারণত আমরা অ্যামোক্সিসিলিন ক্লাবুলানিক অ্যাসিডের কম্বিনেশন দেই, অথবা সেফুরোক্সাম দিতে পারেন, অথবা সেফট্রাক্সন দিতে পারেন। প্লাস আরেকটা অ্যাটিপিক্যাল কভার করার জন্য আপনি রেসপিরেটরি কুইনোলোন দিবেন, লেভোফ্লক্সাসিন অথবা মক্সিফ্লক্সাসিন। আপনি সিপ্রো কিন্তু দিবেন না, লাঙের জন্য সিপ্রো ইজ নট গুড। রেসপিরেটরি কুইনোলোন এখানে বলা হয়েছে। অথবা আপনি ম্যাক্রোলাইট দিবেন, অ্যাজিথ্রোমাইসিন অথবা ক্লারিথ্রোমাইসিন অথবা ডক্সিসাইক্লিনও দিতে পারেন। তারপর আপনি এইসব ক্ষেত্রে টিপিক্যালের জন্য অ্যামোক্সিসিলিন ক্লাবুলানিক অ্যাসিড এগুলা যদি না দেন, অনেক সময় যদি রোগীর সিভিয়ারিটি মনে করে আপনি পিপেরাসিলিন, টাজোবেক্টাম, মেরোপেনাম এগুলো সবই দিতে পারবেন। আচ্ছা, ওরাল ভার্সেস ইনজেক্টেবল, কখন ওরাল দিবেন কখন ইনজেক্টেবল দিবেন, এটা অবশ্যই সিভিয়ারিটি একটা ব্যাপার, হসপিটালে ভর্তি হয়েছে রুগী সেটা একটা ব্যাপার। হ্যাঁ, তারপরে এই এই সবগুলা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে, সিভিয়ারিটি অফ ইলনেসের উপর ভিত্তি করে দিবেন। ডিউরেশন অফ ট্রিটমেন্ট কতদিন দিবেন? 7 to 10 days মেবি। যদি মনে করেন কমপ্লিকেটেড নিউমোনিয়া, কোনো জটিলতা আছে, তখন বেশি দিন দিবেন, 14 দিন। যদি এখান থেকে লাং অ্যাবসেস হয়ে যায় তাহলে তো অনেক দিন দিবেন, 4 to 6 weeks। হ্যাঁ, নিউমোনিয়ার ক্ষেত্রে 7 থেকে 10 দিন দিলেই হয়ে যায় অনেক সময়। ট্রিটমেন্ট অফ প্লোরেটিক পেইন অ্যান্ড আদার সাপোর্টিভ ট্রিটমেন্ট সেটা করবেন, প্যারাসিটামল বা এনএসএআইডি এগুলো দিয়ে চিকিৎসা করবেন। খালি একটা জিনিস মনে রাখবেন, এই জ্বরের সময় জ্বর অবস্থায় কোনো রুগীরে এনএসএআইডি দেওয়ার আগে অলওয়েজ ট্রাই টু এক্সক্লুড ডেঙ্গি, পার্টিকুলারলি যদি বর্ষার মৌসুমে হয়, কারণ আপনি এনএসএআইডি দিলে সর্বনাশ হতে পারে ওই রুগীর, বাই চান্স যদি ডেঙ্গু হয়ে থাকে। কমপ্লিকেশনস অফ নিউমোনিয়া, প্যারানিউমোনিক ইফিউশন, এম্পাইমা, রিটেনশন অফ স্পুটাম কজিং লোবার কোলাপস, ডিভিটি হতে পারে, ডিপ ভেইন থ্রম্বোসিস অ্যান্ড পালমোনারি এম্বোলিজম। এই জিনিসটা মাথায় রাখেন। যেমন আমার একটা প্রোটোকল, বা বিদেশেও অনেকে ব্যবহার করে এটা, আমি ওদের থেকেই এটা নেওয়া। সেটা হলো যে বয়স্ক মানুষের নিউমোনিয়া হইলে যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, আমি প্রোফাইলেকটিক অ্যান্টিকোয়াগুলেন্ট দেই।
ওই যে টু প্রিভেন্ট এই যে পালমোনারি এম্বোলিজম, দেখেন কমপ্লিকেশনের মধ্যে আছে ডিভিটি এন্ড পালমোনারি এম্বোলিজম। ডিভিটি ইমোবিলাইজেশনের জন্য হয়, পালমোনারি এম্বোলিজম নিউমোথোরাক্স হতে পারে পার্টিকুলারলি উইথ স্টাফাইলোকক্কাস অরিয়াস, সাপোরেটিভ নিউমোনিয়া, লাং অ্যাবসেস, ওই যে প্রাইমারি অর্গানিজম ওই যে বলছিলাম ওগুলা মাথায় রাখতে হবে। এআরডিএস হতে পারে রেনাল ফেলিওর, মাল্টি অর্গান ফেলিওর, একটোপিক অ্যাবসেস ফর্মেশন হতে পারে পার্টিকুলারলি যদি স্ট্যাফ অরিয়াস দিয়ে হয়, হেপাটাইটিস, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, মেনিনগোএনকেফালাইটিস, অ্যারিথমিয়া হতে পারে, নিউমোনিয়া থেকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, নট ভেরি আনকমন, বয়স্ক মানুষের হয়, অনেক পাওয়া যায়। পাইরেক্সিয়া ডিউ টু ড্রাগ হাইপারসেন্সিটিভিটি। প্রিভেনশন কিভাবে করবেন? স্মোকিং সিজেশন, ভ্যাকসিনেশন। ইয়েস, ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন ইজ ভেরি গুড ওয়ে অফ প্রিভেনশন। যেমন নিউমোনিয়া ভ্যাকসিন পাওয়া যায় স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার এগেনস্টে, হ্যাঁ আমাদের এখানে পাওয়া যায়। বিদেশি অরিজিনাল ভ্যাকসিন তো পাওয়াই যায়, আমাদের দেশের কোম্পানিও বের করছে ইনসেপ্টা, এভিমার 13, তারপর প্রেনোভ্যাক্স 23, স্ট্রেনের উপর ভিত্তি করে এই নামগুলো দেওয়া। তারপর ফ্লু ভ্যাকসিন দিয়ে ফ্লু ঠেকানো যায়, ফ্লু ঠেকানো গেলে পরোক্ষভাবে নিউমোনিয়াও ঠেকানো সম্ভব অন্যভাবে আর কি, যেহেতু আপনি ফ্লু হলো না, ইমিউনিটি কম্প্রোমাইজড হলো না। তারপর দেয়ার দেয়ার ইজ মানে কিছু কিছু জীবাণু নোটিফায়েবল, যেমন লিজিওনেলা, এটা নোটিফাই করতে হয়। নিউট্রিশন অ্যান্ড ইমিউনিটি বুস্টিং এগুলো ইম্পর্টেন্ট। তারপর আরো কিছু ব্যাপার স্যাপার আছে প্রিভেনশনের জন্য, অনেকে দেয়, যেমন ব্যাকটেরিয়াল লাইসেট এনজাইম একটা দেওয়া যায়, ওই যে জীবের নিচে রাখে স্মিজেন, এটা দিলে দেখা যায় যে নিউমোনিয়া কম হয়। এগুলা রোবাস্ট কোনো ব্যাপার না, বাট এগুলা করা যাইতে পারে প্রিভেনশনের অংশ হিসেবে। তারপরে অ্যাসপিরেশন নসোকোমিয়াল অ্যান্ড নিউমোনিয়া ইন ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্টস, এটা ডেফিনেশন, ডিফারেন্সেস উইথ সিএপি, স্পেশাল কনসিডারেশন, ডিফারেন্সেস ইন ট্রিটমেন্ট। অবশ্যই যেটা আমি বললাম এগুলাকে ভাগ করা হয়েছে। অ্যাসপিরেশন নিউমোনিয়া হইলো একটা মানুষের, বয়স্ক মানুষ, সে স্ট্রোক আছে, খাওয়াইতে গিয়ে খাবারটা খাদ্যনালীতে না গিয়ে ফুসফুসে মানে শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে চলে গেল, তো অ্যাসপিরেশন হলো। তা আবার জিআই কন্ট্যাক্ট, বমি করতে করতে অ্যাসপিরেশন হলো, তাহলে আপনাকে মনে রাখতে হবে অ্যাসপিরেশন নিউমোনিয়া হলে অ্যানারোবিক কাভারেজ করতে হবে, এই হলো স্পেশাল ডিফারেন্স। তারপর কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, তারপর ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের নিউমোনিয়া হলে আপনাকে কিছু গ্রাম নেগেটিভ অর্গানিজম কভার করতে হবে। নসোকমিয়াল ইনফেকশন, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হলে গ্রাম নেগেটিভ কভারেজ বাড়াইতে হবে। এগুলোই মাথায় রাখতে হবে, আর কিছু না। তারপর অনেকদিন ধরে হসপিটালে আছে, আপনি নর্মাল অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, কাজ হচ্ছে না, অবশ্যই আপনাকে তখন এমআরএস এ চিন্তা করে আপনাকে মেটিসিলিন রেজিস্ট্যান্স স্ট্যাফোরিয়াস কভার করার জন্য অ্যান্টিবায়োটিক গুলো দিতে হবে। কোন অ্যান্টিবায়োটিক এমআরএস এ কভার করে? কমন সস্তার মধ্যে থাকলে ক্লিন্ডামাইসিন করে, তারপর লিনেজোলিড করে, ভ্যানকোমাইসিন করে, তারপর টিকোপ্লানিন করে, এইগুলো মাথায় রাখতে হবে। ওকে, ব্রঙ্কিয়েক্টেসিস। ব্রঙ্কিয়েক্টেসিস হলো abnormal dilatation of bronchi causing chronic intermittent suppurative infection with sputum production leading to progressive scarring and lung damage। তাহলে মনে রাখতে হবে ব্রঙ্কিয়েক্টেসিসে অনেক বেশি স্পুটাম প্রোডাকশন হবে এবং লাংয়ের কিছু পার্মানেন্ট ড্যামেজ হয়ে থাকলে এটা হয়। আচ্ছা, কজেস যেমন কনজেনিটাল সিস্টিক ফাইব্রোসিস, সিলিয়ারি ডিসফাংশন সিনড্রোম, প্রাইমারি হাইপোগামা গ্লোবিউলিনেমিয়া, অ্যাকোয়ার্ড কিছু হতে পারে, চিলড্রেন সিভিয়ার ইনফেকশনস ইন ইনফেন্সি লাইক হুপিং কফ, মিশলস, তারপর প্রাইমারি টিবি, ইনহেলড ফরেন বডি, অ্যাডাল্টে সুপারেটিভ নিউমোনিয়া, নিউমোনিয়ার পরে হইতে পারে, পালমোনারি টিবির পরে হইতে পারে, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিসের পরে হইতে পারে, যেটা অ্যাজমার কমপ্লিকেশন হিসেবে হয়, ব্রঙ্কিয়াল টিউমার্সের অ্যাসোসিয়েশন হিসেবে থাকতে পারে। সিমটমস এন্ড সাইন্স, ক্রনিক ডেইলি পারসিস্টেন্ট কফ, অনেক অনেক কফ বেরোবে, দেখো সকালে ঘুম থেকে উঠলে 1 কাপ 2 কাপ কফ তার। হ্যাঁ, এই জন্যে আমরা অনেক সময় ছাত্রদেরকে বলি যে রুগীর বেড সাইডে যায় দেখো কফের নিচে কাপ আছে কিনা, কফ জমা হয়েছে কিনা। ক্রনিক ডেইলি পারসিস্টেন্ট কাফ উইথ কন্টিনিউয়াসলি পুরুলেন্ট কপিয়াস স্পুটাম প্রোডাকশন, প্লোরাইটিক চেস্ট পেইন থাকে, হেমোপটাইসিস থাকে, অনেক সময় ইনফেক্টিভ এক্সাজারবেশন হতে পারে এইসব রোগীর, ওই যে সেক্রেশনগুলো জমা হয়, জমা হয়ে ইনফেকশন হয়, হেলিটোসিস থাকে, ব্যাড অর্ডার হইতে পারে স্মেলে, যেহেতু দেয়া সবসময় লাগে আছে ইনফেকশন, এই ভালো হচ্ছে এই হচ্ছে। ওয়েট লস, অ্যানোরেক্সিয়া অ্যান্ড এক্সারশনাল ব্রিথলেসনেস, সামটাইমস ক্লিনিক্যাল প্রেজেন্টেশন লাইক অ্যাসমা, সিওপিডি। এখন কারো যদি ব্রঙ্কিয়েক্টেসিসওয়ালা রুগী যদি আপনার সামনে পড়ে, অন্য কারণে আসছে, কাশি বেড়ে গেছে, নিউমোনিয়ার মতো প্রেজেন্টেশন হয়েছে, এই সব রুগীদের সবসময় আপনাকে ইনফেকশনটা স্ক্রিন করতে হবে ভালো করে, এবং প্রতিবারই অনেক সময় তাদেরকে স্পুটাম ফর এএফবি বা জিন এক্সপার্টও করতে হইতে পারে যদি প্রেজেন্টেশনটা ওই একেবারে ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার সাথে পুরো না মিলে, তখন করতে হইতে পারে। আচ্ছা, ইনভেস্টিগেশন, মোস্ট ইনভেস্টিগেশন লাইক নিউমোনিয়া, জাস্ট লাইক নিউমোনিয়ার মতো ইনভেস্টিগেশন, চেস্ট এক্সরে, সিটি স্ক্যান করতে হতে পারে। ইন অ্যাডিশন টু কমন প্যাথোজেন, স্পুটাম সিএস মে রিভিল সুডোমোনাস
অরিগুনোসা, এটা মাথায় রাখতে হবে যে সুডোমোনাস এখানে পাওয়া যায় কমন অর্গানিজমগুলোর পাশাপাশি, স্ট্যাফোরিয়াস, ফাঙ্গাস সাচ এজ অ্যাসপারজিলাস অ্যান্ড নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়া। এই কথাটা মাথায় রাখলেই হবে যে নর্মাল জীবাণুগুলার পাশাপাশি এই জীবাণুগুলার উপস্থিতি থাকতে হইতে পারে। অনেক দিন ধরে ব্রঙ্কিএক্টেসিস আছে আছে আছে, অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন হতে পারে। যেমন দেখেন ব্রঙ্কিএক্টেসিসের এক্স রে, এটা মনে হচ্ছে রিং 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 রিং। হ্যাঁ, রিং রিং, এই এই জায়গাটা নর্মাল, এই জায়গাটা রিং রিং, এই দেখেন রিং রিং শ্যাডো, রিং রিং রিং, ব্রঙ্কিএক্টেসিস। সিটি স্ক্যান করলে হানি কম্বিং, মৌমাছির চাকের মতো ব্রঙ্কিএক্টেসিস। ব্রঙ্কিএক্টেসিস জেনারেলাইজ হতে পারে পুরা লাং জুড়ে, অথবা লোকালাইজ কোন একটা পার্টিকুলার লোব কোন একটা সেগমেন্টে হতে পারে। ট্রিটমেন্ট কি করবেন? ফিজিওথেরাপি। অবশ্যই যেই জায়গাটার মধ্যে এরকম ড্যামেজ লাং সেই জায়গাটাকে পোস্চারাল ড্রেনেজ যদি আপনি করতে পারেন, এটা একটা ভালো। তাহলে ফিজিওথেরাপি, অ্যান্টিবায়োটিক দিবেন অবশ্যই ইনফেক্টিভ এক্সারবেশন যখন হবে। সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে পারেন, যদি একটা পার্টিকুলার লোব হয় লোবটা কেটে ফেলে দিলেন, ভালো হয়ে গেল। সামটাইমস অ্যাজমা সিওপিডির মতো ব্রঙ্কোডাইলেটর দিতে হতে পারে। এই কথা মাথায় রাখতে হবে। এখন আসেন কোভিড নিয়ে কি আলোচনা করব। কোভিড তো এখন তো আপনারা কি পান? পাইলেও হয়তো আমরা বুঝি না, পাইলেও হয়তো বুঝি না। আর আর বুঝলেও কোনো অসুবিধা নাই। কোভিড হ্যাজ বিকাম এ নর্মাল ফ্লু লাইক ইলনেস। এটার তো রিকমেন্ডেশনও, আইসোলেশন পিরিয়ড কমে আসছে, এখন সবকিছুই ইজি হয়ে গেছে। এখন তো আমরা কি ওই আগের মতো পড়ি, মাস্ক পরি, কিন্তু আগের মতো তো কোভিড নিয়ে অত ভয়ও নাই আমাদের মধ্যে, তাই না? তাহলে প্রিভেনশন অ্যান্ড প্রাইমারি কেয়ার ম্যানেজমেন্ট অফ কোভিড-19, তাহলে অবশ্যই এটা একটা ভাইরাস। মোড অফ ট্রান্সমিশন এটা কিভাবে হয়, ওই যে আমি ফোমাইট ড্রপলেট ওগুলো বললাম। পার্সোনাল প্রোটেকশন এই ব্যাপারগুলো থাকবে। ভ্যাকসিনেশন তো হয়ে গেছে, মাস ভ্যাকসিনেশন ব্যাপকভাবে। এখন হয়তো রিকমেন্ডেশন আবার আসতে পারে, নতুন বুস্টার বুস্টার। আইসোলেশন অ্যান্ড ইফেক্টিভ ট্রিটমেন্ট অফ দ্য এফেক্টেড ওয়ান। এখন দেখেন যেই গল্পটা বলতে চাইছিলাম, কোভিড, আপনাদের প্লেগের কথা মনে আছে? এই 400-500 বছর আগে প্লেগ ছিল পৃথিবীতে। হ্যাঁ, তো বিউবনিক প্লেগ মনে আছে হয়তো। ওই সময় কিন্তু আমাদের জীবাণু আবিষ্কার হয় নাই, কোনো অ্যান্টিবায়োটিক তো দূরের কথা, ওই সময় যে জীবাণু বলে কিছু জিনিস আছে এটাই মানুষ জানতো না, মানে অর্গানিজম। তখন এই যে বিবনিক প্লেগ হইতো, প্লেগ হইয়া মাংস পচে যাইতো মানুষের, রেসপিরেটরি ট্র্যাক্টে হইতো, মাংসগুলা পচে পচে দুর্গন্ধ বেরোইতো। তখন মানুষের ধারণা ছিল এই যে দুর্গন্ধগুলা যখন আপনি দূরবর্তীতে আসেন, আপনার গায়ের মধ্যে আসবে বা আপনার নাক দিয়ে ঢুকবে, তখনই বুঝি আপনার প্লেগ হবে। এই জন্যে তখন ওই সময় 400-500 বছর আগে, এখন দেখেন পাখির ঠোঁটের মতো বাঁকা একটা মাস্ক আবিষ্কার হয়েছে, এটা হলো প্লেগ ডক্টর। দিস ইজ দ্য প্লেগ ডক্টর। সে এরকম গাউন পরছে, দেখেন আমরা কোভিডের সময় যে গাউন পরছি এরকম গাউন, সেও সেই রকম গাউন পরছে, যাতে ওই গন্ধ তার শরীরে না যায়, ওই ওই পচা সিক্রেশন গুলা ছিটে না আসে। আর এই যে পাখি ঠোঁটের মতো একটা মাস্ক পরছে, উদ্দেশ্য ছিল এইখানে সুগন্ধি, ভিতরে সুগন্ধি দেওয়া থাকতো, তুলা, আতর, এই সুগন্ধি দেওয়া থাকতো। চোখের এখানে দেখেন একটা কাচ দেওয়া, হ্যাঁ, পুরাটা ঢাকা। আবার সে একটা লাঠির মতো ওয়ান্ট নিয়ে এরকম করে হাঁটতো। তো খেয়াল করেন, যেই সময় মানুষের ধারণা ছিল না যে জীবাণু আছে, ঠিক একই সময় একই রকম মাস্ক আমরা পরি। তবে এখন ধারণা চেঞ্জ হয়েছে, এখন আমরা গন্ধ ঠেকানোর জন্য মাস্ক পরি না, আমরা জীবাণু ঠেকানোর জন্য মাস্ক পরি। কি ইন্টারেস্টিং ব্যাপারটা। হুম। তবে ডুজ ফর প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানস, কোভিডের জন্য কি করবেন আপনারা? আপনারা প্রথমে ট্রায়াজ করে ফেলবেন, যদি বুঝেন যে কোভিড হয়েছে, ইউ জাস্ট একটা, যদি শুনেন টেলিফোনে ট্রায়াজ করেন, অথবা আপনি আইসোলেট করে ফেলেন, ইভালুয়েশন অফ অ্যাকুইটি অ্যান্ড রিস্ক স্ট্র্যাটিফিকেশন করেন, এক্সক্লুডিং আদার কজেস অফ সিমিলার সিমটমস। আপনি দেখেন অন্য কোনো সিমটম হচ্ছে কিনা। কোভিড কোভিডের মতো অনেক রকমের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আছে। ডিটারমাইনিং এলিজিবিলিটি ফর কোভিড-19 স্পেসিফিক থেরাপি। এখন কোভিড-19-এর স্পেসিফিক থেরাপি কারে দিবেন, এটা আপনি আগে ডিটারমাইন করেন যে কাকে দিবেন কিনা, আদৌ দিবেন কিনা স্পেসিফিক থেরাপি, আর দিলে কাকে দিবেন, দিলে কি করবেন, কোথায় দিবেন, বাসায় দিবেন না হসপিটালে ভর্তি করে দিবেন। আচ্ছা, গেল। এটা হলো কোমরবিডিটিস, দ্য সিডিসি ক্লাসিফাইজ অ্যাজ রিস্ক ফ্যাক্টর ফর সিভিয়ার কোভিড-19। এগুলো আমি সব বলবো না, এই কোমরবিডিটিগুলো আপনারা জানেন, 65-এর বেশি, অ্যাসমা, ক্যান্সার, সেরেব্রোভাস্কুলার ডিজিজ, এই হাবিজাবি অনেক অসুখ, অনেকগুলো অসুখ, ওবেসিটি থেকে শুরু করে প্রেগনেন্সি, অনেক কি নাই। এই অসুখগুলো থাকলে আপনার এগুলো হলো রিস্ক ফ্যাক্টর। এটা হলো কোমরবিডিটিস যেগুলো রিস্ক ফ্যাক্টর বাড়াই দিচ্ছে। হুম। ক্রাইটেরিয়া ফর গিভিং স্পেসিফিক থেরাপি, আপনি কারে স্পেসিফিক থেরাপি দিবেন। যেমন অ্যাডাল্ট যদি 65-এর বেশি হয়, যদি ভ্যাকসিনেশন না থাকে, রিগার্ডলেস, ভ্যাকসিনেশন থাকলেও দিবেন, না থাকলেও, যদি 65-র বেশি কারো কোভিড হয়, আপনি ভ্যাকসিনেশন দেওয়া তারপরেও দিতে পারেন।
চিন্তা করে রিস্ক ফ্যাক্টর, অ্যাডাল্টস অফ এনি এজ উইথ অ্যান ইমিউনোকম্প্রোমাইজ কন্ডিশন, হ্যাঁ, রিগার্ডলেস অফ ভ্যাকসিনেশন হিস্ট্রি অর প্রায়র রিসিপ্ট অফ প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। তারপর ইমিউনোকম্পিটেন্ট অ্যাডাল্টস অফ এনি এজ হু হ্যাভ মাল্টিপল রিস্ক ফ্যাক্টর ফর প্রোগ্রেশন টু সিভিয়ার ডিজিজ রিগার্ডলেস অফ ভ্যাকসিনেশন হিস্ট্রি। হ্যাঁ, ইমিউনোকম্পিটেন্ট অ্যাডাল্টস মোর দেন 50 ইয়ার্স হু হ্যাভ নট বিন ভ্যাকসিনেটেড রিগার্ডলেস অফ দ্য রিস্ক ফ্যাক্টর। এগুলো মাথায় রাখতে হবে। তাহলে আপনি যদি ওরাল একটা ড্রাগ পাওয়া যায় নির্মাট্রেলভির রিটোনাভিরের কম্বিনেশন, এটা দেওয়া যাইতে পারে, এটা তো বাসায় দেওয়া যায়। আর রেমডেসিভির, যদি আপনি কোনো হসপিটালে সিভিয়ার কোভিড হয়, হসপিটালে ভর্তি থাকে, তাহলে আর ওইটা দিবেন না, তাহলে রেমডেসিভির দিতে হবে। কিন্তু মুশকিল হলো এখন তো রেমডেসিভির পাওয়া যাচ্ছে না। আমি সেদিন একটা কোভিড রোগীর চিকিৎসা দিতে গিয়ে রেমডেসিভির পাই নাই। পরে কিছু একটা কোম্পানিকে ফোন করে ওদের থেকে আনায় দিতে হয়েছে। তো অনেক ধন্যবাদ, আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার বক্তব্য শুনেছেন। তো আমি শেষ করে দেই, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। প্রশ্ন থাকলে করতে পারেন। আর ইউ দেয়ার ডক্টরস, ডিয়ার ডক্টরস, আর ইউ দেয়ার ডিয়ার ডক্টরস, আর ইউ দেয়ার? ইয়েস স্যার, আছি স্যার। আছি থাকলে কথা কন না কেন? আপনারা কি কথা কইতে পারেন না? কথা বলেন। কোনো, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? নাই স্যার। কেন নাই? কেন নাই? কেন নাই? এই রেসপিরেটরি প্র্যাকটিস করে কিন্তু খাইতে হবে সোনামণিরা, এটা মাথায় রাখেন। হুম, জিপি জিপি হিসাবে প্র্যাকটিস করলে রেসপিরেটরি, তারপর স্কিনের কিছু ডিজিজ, হেডেক, মাথা ব্যথা, তারপরে পিঠ ব্যথা, ঘাড় ব্যথা, 90% রুগী তো এগুলাই, বুঝছেন? ভেরি কমন, ভেরি কমন। এগুলো এখন ঘুরে ফিরে আমাদের কাছে আসে, যেহেতু বাংলাদেশে কোনো রেফারেল সিস্টেম নাই। আর আমরাও বেশি খাইতে চাই, সব রুগী দেখি নর্মাল একটা সর্দি জ্বর মাথা ব্যথা এগুলোও দেখি সব সমানে। এ উচিত না, উচিত না। বলেন, কিছু বলবেন এই প্রসঙ্গে? না বললে শেষ করে দেই। হ্যালো, জি স্যার। তাহলে বিদায় নিলাম। জি স্যার। ওকে, থ্যাংক ইউ।